আন্ডারে একটা কেস ছিল, গ্যাং রেপের কেস ছিল। আচ্ছা, গণধর্ষণ। ওই গ্যাং রেপের কেসে আজকে আমাদের আচ্ছা, লজ করার পরে ডালখোলা থানার পুলিশ এই কেসটাকে ইনভেস্টিগেশন শুরু করে। মনে হয় 3 মাস হবে। হ্যাঁ, পরেরটা 3 মাস, পরেরটা হচ্ছে 5,000 টাকা এবং 3 মাস। এই কেসে 13 জন কনভিকশনটা হয়ে যাওয়ার পর তখন ভাবছি কি না, এখন কোর্টে আমাদের সব কিছু কোর্টে আছে, কোর্টে অবশ্যই খুশি যে একটা এই ধরনের একটা গর্হিত অপরাধকে আজ আমরা সাজা দিতে পেরে। দালকোলা থানার আন্ডারে একটা কেস ছিল, গ্যাং রেপের কেস ছিল। আচ্ছা, গণধর্ষণ। ওই গ্যাং রেপের কেসে আজকে আমাদের ফার্স্ট ট্রাক সেকেন্ড নিরঞ্জন দিয়ে কনভিক্ট করেছেন। এনাকে 376B অ্যান্ড 376Dতে কনভিক্ট করেছেন। সেই কেসটাতে হচ্ছে 20 বছর পানিশমেন্ট দেওয়া হয়েছে 376Dতে, সশ্রম কারাদণ্ড। হ্যাঁ, তাতে না দিতে মানে 20 বছর আর 6 মাস 10,000 টাকা ফাইন, প্লাস যদি না দিতে পারে তাহলে আবার 6 মাস জেল। আরেকটা সেকশনে যেটা হচ্ছে 10 বছর রিগরিয়াস ইমপ্রিজমেন্ট, আর ফাইন হচ্ছে 5,000 টাকা, না দিতে পারলে 3 মাস জেল। এই কেসটা হচ্ছে স্টার্ট হয়েছিল 2019 সালে, স্টার্ট হয় এটা 22/8/2019 সালে। ঘটনাটা কবে ঘটেছিল? ঘটনাটা হয়েছিল 27/7/2019-এ, আর এফআইআরটা লজ হয়েছিল 22/8/2019, 1 মাস পর। যেহেতু ট্রাইবাল এরা হচ্ছে আগে ওই মীমাংসা একটা সালাসি সভা এগুলো করে ডিলে করো, লাস্টে হচ্ছে এটা আইনের যেদিন তার দ্বারস্থ হলো, তারপর ওরা কেস করলো। কেস করার পরের দিনই 2 জনকে পুলিশ অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করার পর উইদিন স্ট্যাটিউটরি পিরিয়ড চার্জশিট হয়। চার্জশিট হওয়ার পর কেসটা কনভিক্ট করে আমাদের কোর্টে আসে। আসার পর যখন আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের কোর্টে আসে, তখন সিডি দেখে আমি আমার যে কলিগ আছেন ফাইনাল প্লেডার ননীগোপাল বিশ্বাস, ওনাকে আমি এঙ্গেজ করি। উনি হচ্ছেন পুরো সাক্ষী, 13টা সাক্ষী করে লাস্টে আজকে কনভিকশন হয়েছে। বাকি জিনিসটা উনি সবই কিছু জানেন, ওনার কাছ থেকে আপনি করে নিতে পারেন। এটা বলবো এই যখন এফআইআরটা হয় হচ্ছে 22/8/2019-এ। আচ্ছা, আর ঘটনাটা ঘটে হচ্ছে 27/7/2019। আচ্ছা, তো প্রায় 1 মাস পরে এফআইআরটা হয়, কারণ ওদের ভিতরে একটা সালিশ সভা হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে সালিশ সভাটা আর হয় না। না হওয়ার কারণে এই নির্যাতিতার যে মা আছেন, উনি এই এফআইআরটা উনি ডালখোলা থানায় লজ করেন। আচ্ছা, লজ করার পরে ডালখোলা থানার পুলিশ এই কেসটাকে ইনভেস্টিগেশন শুরু করেন, এবং আমরাও ইনভেস্টিগেশনে সহযোগিতা করেছি। আমাদের কাছে টাইম টু টাইম জিজ্ঞাসাবাদ করেছিল কীভাবে কী করতে হবে, যতদূর পারি আমরা করেছি। করার পরে তারপরে ওনারা আসামিকে অ্যারেস্ট করে কোর্টে ফরওয়ার্ড করে, এবং তখন থেকেই এই আসামিদের আর বেল হয়নি। বেল প্রেয়ার হয়েছিল, কাস্টডি ট্রায়াল হয়েছে। আচ্ছা, তো অভিযুক্তের একজনের নাম হচ্ছে দর্জি মুর্মু, আর একজনের নাম হচ্ছে সকল কিসকু। আচ্ছা, বয়স কেমন হবে? এদের বয়স হচ্ছে দুজনেরই বয়স 30 বছর। আচ্ছা, মানে যুবকই বলা যায়। হ্যাঁ, যুবক, দুজনই যুবক, এদের বয়স হচ্ছে 30 বছর। আচ্ছা, আচ্ছা, ঘটনায় এই কেসে চার্জ হওয়ার পরে এই কেসে সরকার পক্ষ থেকে 13 জন সাক্ষীকে এক্সামিন করা হয়েছে। তার ভিতরে একজন আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন, একজন মেয়েটা যেহেতু বোবা এবং কালা ছিল, সেই কারণে একজন ইন্টারপ্রেটারের মাধ্যমে ওর 164টা করা হয়েছে। আচ্ছা, আচ্ছা, এবং তাকেও কোর্টে এক্সামিন করা হয়েছে। আচ্ছা, সব এক্সামিন করার পরে গতকাল অর্থাৎ 22 তারিখে ওদেরকে দোষী সাব্যস্ত করা হয়। আচ্ছা, 376B অ্যান্ড 376D সেকশন। আচ্ছা, দোষী সাব্যস্ত হওয়ার পরে আজ 23 তারিখে ওদের সাজা ঘোষণা হয় মহামান্য আদালত, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ আর এফটিসি সেকেন্ড কোর্ট নীলাঞ্জন দে সাহেবের আদালতে উনি এই কেসে আজকে সাজা ঘোষণা করেন, এবং 376D এর জন্য উনি 20 বছরের জেল এবং 10,000 টাকা জরিমানা করেন, অনাদায়ে আরও 6 মাস জেল, এবং 376B এর জন্য উনি 10 বছরের জেল এবং 5,000 টাকা জরিমানা করেন, অনাদায়ে 3 বছর অতিরিক্ত জেল। এই উনি সাজা ঘোষণা করেন। মনে হয় 3 মাস হবে। হ্যাঁ, পরেরটা 3 মাস, পরেরটা হচ্ছে 5,000 টাকা এবং 3 মাস। এই কেসে 13 জন সাক্ষী যে এক্সামিন হয়েছে, 13 জন সাক্ষী ছিলেন হচ্ছেন
আপনার ট্রাইবাল, প্রত্যেকেই ট্রাইবাল আচ্ছা, ছিলেন এবং প্রত্যেকে এই কেসে ওনাদের সাক্ষ্য গ্রহণ করেছেন। গ্রহণ করার পরে এই কেসে আজকে মহামান্য আদালত সাজা ঘোষণা করেছেন। বলছি এটা মূল অভিযোগটা কি ছিল, কি ঘটনাটা ঘটেছিল এই মেয়েটি ওর বাড়িতে ছিল, ওখান থেকে ওর বাড়ি থেকে মেয়েটাকে ডেকে নিয়ে যায় ওদের বাড়ির পেছনে একটা বাঁশঝাড়ে। সেই বাঁশঝাড়ে নিয়ে যাওয়ার পরে ওখানে ওরা দুজন মিলে ওকে একের পর এক ধর্ষণ করে এবং বাড়ির লোক ওদেরকে খুঁজতে না পেয়ে, এই ঘটনাটা বিকেল 3টে নাগাদ ঘটে। বাড়ির লোক মেয়েটাকে খুঁজতে না পেয়ে ওরা খুঁজতে খুঁজতে ওই বাঁশঝাড়ে যায়, গিয়ে দেখে ওই দুজন আসামি ন্যাকেট অবস্থায়, একজন মেয়েটার উপরে ছিল এবং একজন ন্যাকেট অবস্থায় দাঁড়িয়েছিল। এরকম অবস্থায় ওদেরকে পাকড়াও করে ওদেরকে নিয়ে আসা হয় গ্রামে। সে গ্রাম থেকে তখন স্থানীয় মোড়ল মেম্বাররা ওদেরকে পঞ্চায়েত করে দিবে বলে, সালিশ করে দিবে বলে ওদেরকে ছাড়িয়ে নিয়ে যায়। পরবর্তীতে আর গ্রাম্য সালিশি হয় না। তারপরে এই বাদিনী কেস করতে বাধ্য হয়। মেয়েটির বয়স ছিল 19 বছর। মেয়েটি হাবা এবং বুবা ছিল, মুখবধির। তো এই যে একজন মনে করেন যে বিশেষভাবে চাহিদা সম্পন্ন তার উপরে এরকম পাশবিক নির্যাতন হলো এবং আজকে আপনারা বিচার দিতে পারলেন সেই পরিবারটাকে, সেই পরিবার এসেছিল আজকে? পরিবার এসেছিল, তবে ওরা চলে গেছে। আচ্ছা, সেফটি সিকিউরিটি। হ্যাঁ, সেফটি সিকিউরিটি কারণে ওরা চলে গেছে। হ্যাঁ, মেয়েটির কি কোনো রিহ্যাবিলিটেশন হয়েছে? হ্যাঁ, রিহ্যাবিলিটেশন হয়েছে। জাজমেন্ট হয়েছে, যতটা দেওয়া হবে ওটা 50% বাকি আমাদের হচ্ছে ওই যে ডিএলএসএ পাঠানো হয়েছে, ওর কম্পেনসেশনের ব্যবস্থা করা। আচ্ছা, যা ফাইনটা হয়েছে, যে ফাইনটা 50% ওনাকে দেওয়া হবে, আর বাকিটা হচ্ছে রিহ্যাবিলিটেশনের জন্য যেটা আমাদের ডিএলএসএ রিকোয়েস্ট করা হয়েছে ফাইন্যান্সিয়াল ইকুইট করার জন্য, সেটা হচ্ছে ডিএলএসএ আমাদের ডিসাইড করবে। দাদা একটা বিষয় বলবো, আদিবাসী সমাজ, তপশিলি জাতি, এরা হচ্ছে সংবিধান বর্ণিত একটা জাতি যাদের নিজস্ব মানে জল জমি মাটির অধিকার তাদের থাকে এবং তারা মনে করে, যেহেতু তারা এই দেশের একদম মূল নাগরিক, মূল নিবাসী, তারা মনে করে যে তারা আইনেরও ঊর্ধ্বে এবং আইন তাদের কিছু করতে পারবে না, এটা মনে করা হয়। সেজন্য তারা প্রাথমিকভাবে সালিশি সভায় যায় বা মনে করুন অনেক সময় এমন ধরনের গঠিত অপরাধ করে যেটার জন্য ভাবে যে ওরা আইনের বাইরে, ওদের ভারতীয় দণ্ডবিধি তাদের জন্য কার্যকর হবে না। এটা থেকে একটা শিক্ষণীয় বিষয় আছে, কি বলবেন? ও প্রথমে তো এটা ভাবছিল, কিন্তু পরে কেস করার পর ওরা হচ্ছে অ্যাকচুয়ালি মানে খুবই গরিব এরা। ইভেন হচ্ছে আমরা যখন সাক্ষী করতে আসে না, তখন ওদের আমরা ভাড়াটা অবধি দিই। আচ্ছা, মানে আসে যায়, তাদের আমরা এখানে ভাড়া দিই, কেউকে তুমি যাওয়ার ভাড়াটা নিও, কিচ্ছু খরচ নেই। কিন্তু একটা জিনিস ওদের মধ্যেই আছে, সত্যিটা মানে একটু মিথ্যা বলবে না, যেটা কথা সত্যি ওইটাই বলবে। আমরা যদি একটু এদিক ওদিক করে বলি কি ভাই তোমাকে এইভাবে করলে ভালো হয়, কেসের জন্য ভালো হবে, কে না, আমরা যেটুকু দেখেছি, যেতটুকু জানি ওটুকু বলবো। সেই জন্য কম সাক্ষী দিয়ে আমাদের কনভিক্ট করাতে পারেছি। 13টা সাক্ষী দিয়ে একটা 20 বছর পানিশমেন্ট করা খুব চারটে খেলা না, কেননা আমাদের হচ্ছে অনেকগুলো সাক্ষী লাগে, কিন্তু এটা হচ্ছে কি সত্যি সত্যি ঘটনাগুলো বলে, যাতে ডিফেন্স ক্রস করতে পারেনি, কোনো কন্ট্রাডিকশন আনতে পারেনি। ঠিক আছে, এখন তো ওরা খুবই খুশি কে আমরা ভাবতে পারিনি কোর্টও আছে একটা জিনিস, আগে এটাই ভাবতো, কিন্তু এখন কোর্টে একটা পাওয়ার পর এটা হচ্ছে ওনার যে কনভিকশনটা হয়ে যাওয়ার পর তখন ভাবছে কি না, এখন কোর্টে আমাদের সব কিছু কোর্টে আছে, কোর্টে বললে আমাদের সব কিছু বিচার পাবো। সেটা কিন্তু আজকে ওরা অনেক খুশি আছে। আজকেও আমাদের এসছে, আজকেও আমাদেরকে ওদেরকে ভাড়া দিয়ে পাঠাতে হচ্ছে। আদিবাসীদের মধ্যে একটা বিষয় থাকে, আইন আদালত এগুলোতে ভীতি থাকে তাদের। না, আগে তো খুব চ্যালেঞ্জিং ছিল, তবে আমরা পুলিশও কোঅপারেট করেছে। অনেকগুলো সাক্ষী এরকম পুলিশকে দিয়ে আমরা নিয়ে এসেছি। আচ্ছা, পুলিশের গাড়িতে নিয়ে আসে, পুলিশকে দিয়ে কোঅপারেট করে, পুলিশ অনেক কোঅপারেট করেছে এদেরকে। আর কোনো সাক্ষীতে আমাদের অসুবিধা হয়, ট্রাইবাল ভাষাটা না বলে, তখন আমরা ট্রান্সলেটর লাগাই দিয়ে তারপর ওনার সাক্ষী। এই কেসে যিনি বললেন 13 জন হচ্ছে আপনার আদিবাসী ছিল, এবং তাদের সাঁওতালি ভাষায় কথা বলতো, আর আই উইটনেস ছিল, কেন রেড হ্যান্ডেড ধরা গেছিল। আচ্ছা, রেড হ্যান্ডেড ধরা গেছে। ভাষার একটা ব্যাপার থাকে, ভাষার ব্যাপারটা ট্রান্সলেটর আমরা অ্যাপ্লাই করে দিই, এখানে ট্রান্সলেটর থাকে। ইভিন হচ্ছে যেটা 164 হয়েছিল মেটার, তো সেটা ট্রান্সলেটর দিয়ে যখন সাক্ষী তখন ট্রান্সলেটর দিয়ে করেছিল। মেয়েটা তো মুখ এবং গভীর ছিল, এটাও তো বড় একটা চ্যালেঞ্জ ছিল, বড় চ্যালেঞ্জ ছিল ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি নেওয়াটা। এটা তখন ট্রান্সলেটর নিয়ে ম্যাজিস্ট্রেটের সামনেও কিন্তু ট্রান্সলেটর নিয়ে ম্যাজিস্ট্রেট জবানবন্দিটা নিয়েছিলেন। আচ্ছা, সেই ট্রান্সলেটর কি কোর্টে এনে সাক্ষী করানো হয়েছে। আচ্ছা,
যিনি ওখানে ম্যাজিস্ট্রেটের ওখানে ছিলেন, যেখানে তাকে ওনার আমরা 164 কোর্টে স্টেটমেন্ট হয়েছিল, তাকে কোর্টে নিয়ে এসে তার সাক্ষ্য দিয়ে, এবং সেই আমাদের সেই ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন, হ্যাঁ, উনিও আসছিলেন, উনিও নিজের সাক্ষী দিয়েছেন, এবং সাক্ষী দিয়ে এটা মানে প্রমাণ করে গেছেন যে হ্যাঁ ঘটনাটা কি আইনের ঘটেছে। উপরে আস্থা থাকে না আস্থা- মানুষের। কিন্তু হ্যাঁ। আজকে আপনারা যে একটা বড় জয় হাসিল করেছেন, কতটা খুশি আইনজ্ঞ হিসেবে? আইনজ্ঞ হিসেবে তো আমরা অবশ্যই খুশি যে একটা এই ধরনের একটা গর্হিত অপরাধকে আজ আমরা সাজা দিতে পেরেছি, এই হিসেবে আমরা যথেষ্ট খুশি। অনেক ধন্যবাদ।